আসসালামু আলাইকুম। 18 শতকে ইংল্যান্ডের যেমন একটা জ্ঞানের আলো, জ্ঞানের জগৎ তৈরি হয়েছিল, ঠিক তেমনি ফ্রান্সে ফরাসি বিপ্লব, 1789 সালের ফ্রান্সের ফরাসি বিপ্লব, বাস্তিল দুর্গের পতন হলো, রাজতন্ত্রের উচ্ছেদ হলো, সেই সাথে গণতন্ত্র এবং মানবতার মুক্তি লাভ হলো। সেই ফরাসি বিপ্লবের পিছনে কিছু দার্শনিক যেমন জন লক, ভলতেয়ার, হেলভেটিয়াস, মন্টেস্কু এবং জ্যাক রুসো প্রভৃতি দার্শনিকের লেখনের মাধ্যমে তাদের অবদান অনস্বীকার্য। তো আমরা অলরেডি জন লক, মন্টেস্কু, ভলতেয়ার এবং হেলভেটিয়াসের আলোচনা করেছি, অবদান আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে রুশো, জ্যাক রুসো কি ভূমিকা পালন করেছেন সেটা নিয়েই আমরা আলোচনা করব। আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক তথ্য লাভ করবেন এই প্রত্যাশায়। তো রুশো ছিলেন ব্যতিক্রমধর্মী ভাবাদর্শ প্রচার করে যেসব মনীষী ফরাসি বিপ্লবের ভিত্তি রচনা করেছিলেন, জ্যাক রুসো ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই জ্যাক রুসোর জন্মগ্রহণ করেছেন 1712 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1778 সালে, অর্থাৎ ফরাসি বিপ্লবের 1 বছর আগে তিনি মৃত্যুবরণ করেন। প্রচলিত অর্থে তিনি যতটুকু ছিলেন দার্শনিক, তার চেয়ে বেশি ছিলেন একজন সমাজ সংস্কারক। যেমন বাংলাদেশে ছিল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমনই সমাজ সংস্কারক। কিন্তু তবু সাহিত্য, সুরুচি, আচার ব্যবহার ও রাজনীতির ক্ষেত্রে যেমন দর্শনের ক্ষেত্রেও তেমনি তিনি প্রভূত অর্থাৎ খুবই প্রভাব বিস্তার করেছিলেন। চিন্তাবিদ হিসাবে তার গুরুত্বের মূলে রয়েছে বুদ্ধির পরিবর্তে হৃদয় আবেগ বা অনুভূতিকে জ্ঞান ও সত্যের উৎস হিসাবে গ্রহণ এবং উপস্থাপন করা। এজন্যই তাকে রোমান্টিক আন্দোলনের জনক বলা হয় রুশো। অর্থাৎ রোমান্টিক ফ্রান্সে যে রোমান্টিক আন্দোলন চালু হয় জ্ঞানের পাশাপাশি, তার জনক হলেন রুশো বা জ্যাক রুশো। জ্ঞানালোকের প্রবক্তারা বিজ্ঞান, সভ্যতা ও প্রগতির জয়গান এবং মানুষের জ্ঞান বুদ্ধির কীর্তির কথা উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন। কিন্তু তাদের এই আত্মপ্রত্যয় ও গর্ববোধকে অহেতুক বলে অভিমত বা মতামত দিলেন জ্যাক রুশো। কলা ও বিজ্ঞানকে তিনি অভিহিত করেন বিলাসিতা ও অলসতার ফলশ্রুতি এবং নৈতিক অবক্ষয়ের উৎস হিসাবে। তার মতে বুদ্ধির সাহায্যে মানুষ কোনোদিন স্থির নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, বরং পরস্পর বিরোধী কথা বলে আদর্শ ভ্রষ্ট হয়েছে। জ্ঞান আলোকের দার্শনিকদের বেলায়ও একথা সত্য। রুশো তাই বুদ্ধির স্থলে অনুভূতি বা আবেগের উপর জোর দেন। তার দৃঢ় বিশ্বাস এতে বিরোধের পরিবর্তে মানুষ পেতে পারে একটি পরম ঐক্য বা ইউনিটি। যুদ্ধ শুধুই ধ্বংসই করে, আবার বলছে যুদ্ধ শুধু ধ্বংসই করে, যুদ্ধ কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করা হলো অনুভূতির কাজ। অনুভূতি মানুষের জীবনের অসংখ্য অভিজ্ঞতাকে সমন্বিত ও ঐক্যবদ্ধ করে। সেদিনের ফ্রান্সের অর্থাৎ ফরাসি বিপ্লব 1789 সালের পূর্বে সেদিনের ফ্রান্সের শাসক গোষ্ঠী স্বজনপ্রীতি বা নেপোটিজম, দুর্নীতি বা করাপশন সহ বিভিন্ন অবাঞ্ছিত কাজে নিয়োজিত ছিল। সাধারণ মানুষের উপর তাদের নির্যাতন নিষ্পেষণের কোনো অবধি বা শেষ ছিল না। এসব দেখে রুশোর বিপ্লবী মন বিচলিত হয়ে ওঠে। তিনি এর প্রতিকারে সর্বশক্তি নিয়োগ করেন এবং ভলতেয়ার ও অন্যান্য লেখকের সহায়তায় ফরাসি জনগণকে মুক্তির সন্ধান দেওয়ার চেষ্টা করেন। তার কার্যকলাপে ক্যাথলিক ও কেলভিন পন্থীরা, অর্থাৎ খ্রিস্টান ধর্মের দুইটা ভাগ আছে, একটা হলো ক্যাথলিক আর একটা হলো কেলভিনিস্ট বা কেলভিন পন্থীরা অসন্তুষ্ট হয় এবং তার বিরুদ্ধচারণ শুরু করেন। তবে তার সমর্থকেরও অভাব ছিল না। ইংরেজরা তাকে স্বাগত জানিয়েছিল। জার্মানির ফ্রেডারিক দ্য গ্রেট তাকে আশ্রয় দিয়েছিলেন। যেসব ধারণা প্রচারের মাধ্যমে রুশো বিখ্যাত হয়েছিলেন সেগুলো অনেকটা প্রত্যাদেশ বা ওহির মতো হঠাৎ একদিন তার মনে প্রবেশ করেছিল বলে তিনি জানান। 1749 সালে ডিজন একাডেমি বিজ্ঞান ও কলার অগ্রগতি নৈতিকতাকে কি দূষিত করছে না পরিশোধিত করছে, এ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে রুশো। যখন খবরের কাগজে এই রচনা প্রতিযোগিতার বিজ্ঞপ্তিটি দেখতে পান তখন হঠাৎ তার মনে প্রত্যাদেশ বা রিভিলেশন প্রবেশ করে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য যে এ রচনার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন
1753 খ্রিস্টাব্দে রুশো মানুষে মানুষে অসাম্যের উৎপত্তি সম্বন্ধে আলোচনা নামক একটি গ্রন্থ রচনা করেন। এটাকে ইংরেজিতে বলা হয় ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি অ্যামাং মেন। ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি অ্যামাং মেন। 1756 থেকে 1762 পর্যন্ত এই 6 বছর ছিল রুশোর জীবনের এক উল্লেখযোগ্য সময়। এ সময়ে তিনি প্যারিসের অদূরে একটি নির্জন অরণ্যে বা জঙ্গলে বসে 3টি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এই 3টি গ্রন্থ হলো দি নোবেল হলোসি, এমিলি অথবা দি এমিলি ও সামাজিক চুক্তি বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এছাড়া স্বীকারোক্তি বা দি কনফেশনস নামে তিনি তার জীবন চরিত রচনা করেছিলেন। সবশেষে 1776 সালে অর্থাৎ ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার 3 বছর আগে তিনি মানুষের নৈতিক উন্নতি ও অবনতির ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব সম্পর্কে যে রচনাটি লিখে ডিজন একাডেমির পুরস্কার লাভ করেছিলেন, তাতে তিনি সমসাময়িক প্রচলিত মতের সমালোচনা করেন। প্রচলিত মতানুসারে বিজ্ঞান ও কলা মানুষের প্রগতির সহায়ক এবং মানব জাতির সুখ শান্তির উৎস। এ মতের বিরোধিতা করে যা জ্যাক রুশো বলেন, বিজ্ঞান ও কলা মানুষের উন্নতি ও অগ্রগতির সহায়ক তো নয়ই, বরং পতনের জন্য দায়ী এই বিজ্ঞান ও কলা। ইতিহাস থেকে জানা যায় যে আদিম ও অনগ্রসর জাতিগুলোই ছিল সবচেয়ে সুখী ও কম দুর্নীতিপরায়ণ। মানুষের চরিত্রের উপর কলা ও বিজ্ঞানের প্রভাব খুবই মারাত্মক। এগুলো মানুষকে ভোগবিলাসী করে তোলে, আর বিলাসিতা মানুষের স্বাভাবিক সরল গুণাবলী ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, কলা ও বিজ্ঞান মানুষের আর্থসামাজিক অশান্তি ও অকল্যাণ বয়ে আনে। এসব বিভেদ ও অশান্তি আদিম মানুষের মনে অনুপস্থিত ছিল, কিন্তু কলা ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের অশান্তি ও অগ্রগতি মারাত্মকভাবে বিঘ্নিত হতে থাকে। সুতরাং কলা ও বিজ্ঞান মানব কল্যাণের শত্রু স্বরূপ বা শত্রুর ন্যায়। অসাম্যের উৎপত্তি সম্বন্ধে আলোচনা গ্রন্থে রুশো আদিম প্রাকৃতিক রাজ্যের আদর্শ অবস্থার বিস্তারিত বর্ণনা দেন। এখানে তিনি আদিম মানুষের স্বাভাবিক চিত্র তুলে ধরেন। আদিম মানুষ যুদ্ধ অবস্থায় নিয়োজিত ছিল বলে হবসের মত তিনি প্রত্যাখ্যান করেন। তার মতে মানুষ তখন নির্দোষ, নীরব, তৃপ্ত ও সুখী ছিল। মানুষ স্বভাবতই সামাজিক এবং অপরের প্রতি সহানুভূতিশীল এবং দয়াপরবশ হওয়া মানুষের সহজাত বা জন্মগত একটি গুণ। প্রাকৃতিক রাজ্যে আদিম মানুষ পারিবারিক সূত্রে আবদ্ধ ছিল না, সুতরাং প্রবৃত্তির বশবর্তী হয়ে তখন সে যেখানে সুবিধা সেখানেই স্বাধীনভাবে প্রজনন কর্মে প্রবৃত্ত হতো। বংশ, সম্পদ ও সম্মান বৃদ্ধির কোনো ইচ্ছা তখনও মানুষের মনে জাগেনি। ফলে আত্মস্বার্থ, হিংসা, বিদ্বেষ প্রভৃতি অবাঞ্ছিত গুণ থেকে সেদিনের মানুষ ছিল মুক্ত। তবে এই আদিম আদর্শ অবস্থা বেশি দিন টিকে থাকতে পারেনি। বিভিন্ন যন্ত্র ও কলাকৌশল আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রকৃতির ওপর যখন আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করলো, তখনই শুরু হলো তার পতন। মানুষে যে বুদ্ধিমত্তার প্রভেদ বা বিভেদ নতুন পরিবর্তিত অবস্থায় তা স্পষ্ট হয়ে উঠল। বলবানরা অর্থাৎ শক্তিশালীরা তখন দুর্বলদের থেকে নিজেদের পৃথক করে নিল। বিভিন্ন মানুষের মধ্যে সম্পদের বৈষম্য দেখা দিল। সহানুভূতি ক্রমেই আত্মস্বার্থ রক্ষার প্রচেষ্টায় পর্যবসিত হলো এবং সম্পদশালী গোষ্ঠী ক্রমেই প্রভাবশালী হয়ে উঠল। আজকাল আমরা যে সমাজ ব্যবস্থা দেখছি তা বলবানদের অর্থাৎ শক্তিশালীদের এই সৃষ্টি। নিজেদের প্রভাব প্রতিপত্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা এবং দুর্বলদের পদানত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আরেকবার এই রুশোর লাস্ট লাইনটা বলছি, নিজেদের প্রভাব প্রতিপত্তি শক্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা এবং দুর্বলদেরকে পদানত করাই ছিল শক্তিশালী বা বলবানদের মূল উদ্দেশ্য। তো এই হলো ফরাসি বিপ্লব পূর্ববর্তী দার্শনিক যা জ্যাক রুশোর সেই কালোজয়ী চিন্তা, যেগুলো ফরাসি বিপ্লব সংগঠিত করতে, বাস্তিব দুর্গের পতন করতে, ফ্রান্সের রাজতন্ত্রের অবসান এবং গণতন্ত্র ও মানবতার মুক্তি সাধনে এই যা জ্যাক রুশো তার এই প্রভৃতি রচনার মাধ্যমে, তার চিন্তার মাধ্যমে ফরাসি বিপ্লবকে আরও তিনি সংগঠিত করতে পেরেছিলেন। তো সবাই ভালো থাকবেন। এরপরে আমরা রুশোর সামাজিক চুক্তি
তারপরে ফ্রান্সের এই বিপ্লবের আগে যে শিক্ষা তত্ত্ব ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ভিডিওটি আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ।